আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মস্থান, এই তথ্যগুলোর যদি মিল না থাকে তাহলে কিন্তু ভিসা রিজেক্ট হতে পারে। আমি জিৎ ঢালি, সুইফট কনসালটেন্সি এর সিইও। রোমানিয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি বেশ কিছুদিন ধরে। যারা রোমানিয়ান স্টুডেন্ট ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করবেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। আজকে আমরা কথা বলবো ঠিক কোন কোন কারণে রোমানিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাম্বাসি থেকে রিজেক্ট হয়। হয়তোবা এই ভিডিওটি একটু লং হবে, কিন্তু আমার বিশ্বাস এই ভিডিওটির মধ্যে অনেক ইনফরমেশন পাবেন যা আপনার অ্যাম্বাসি ইন্টারভিউয়ের জন্য অনেক হেল্প করবে। তো আসুন জানা যাক ঠিক কি কি ভুলের কারণে স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়ে যায়। ডকুমেন্টেশন এরর। আমি প্রথমেই কাগজপত্রের যে ভুলগুলো থাকে সেটা নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মস্থান, এই সবগুলো ইনফরমেশন যদি আপনার সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, আপনার মার্কশিট এবং আপনার বার্থ সার্টিফিকেট এই সব জায়গাতে একই রকম না হয় তাহলে কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হওয়ার খুব বড় একটা চান্স থাকে। আমি 2 নম্বরের কথা বলবো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। আপনি যখন রোমানিয়ান অ্যাম্বাসিতে যাবেন তখন অবশ্যই আপনার 3 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এই ব্যাপারটা তারা এক্স্যাক্টলি কোথাও মেনশন করে নাই, কিন্তু আমরা অ্যাম্বাসিতে মেইল করে জানতে পেরেছি যে মিনিমাম 3 মান্থের ম্যাচুরিটি লাগবে, আর যদি আপনার 6 মান্থের ম্যাচুরিটি থাকে তাহলে তো কোনো কথাই নেই, সব থেকে ভালো হয়। এবং 6 মান্থের ম্যাচুরিটি থাকলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটাও বেশি থাকবে। আর ব্যাংক ফান্ডের কথা যদি বলেন তাহলে আসলে রোমানিয়ার জন্য 6 থেকে 7,000 ইউএসডি পারফেক্ট। 6 থেকে 7,000 ইউএসডি মানে বাংলাদেশি টাকায় প্রায় আপনার 9 থেকে 10 লাখ টাকার মতো, বা তার ঊর্ধ্বে যদি হয় তাহলে আপনারা সেফ থাকতে পারবেন। এরপর আমি কথা বলবো অ্যাম্বাসিতে আপনার ইন্টারভিউ পারফরমেন্স নিয়ে। ভিসা অফিসার বা অ্যাম্বাসি অফিসার কোনো কারণে যদি মনে করে যে আপনি রোমানিয়াতে এসে আর থাকবেন না, বা ইন্টারভিউর সময় যদি সে আপনার ব্যাপারে 100% সিকিউর না হয় তাহলে কিন্তু সে আপনাকে ভিসাটা দিবে না। তাই আপনি অ্যাম্বাসিতে কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি কি বলছেন, এবং আপনার উত্তরের উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিসাটা হবে। অর্থাৎ খুব বুঝে উত্তর দিতে হবে। অ্যাম্বাসি অফিসার যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার ইউরোপে কিংবা সেনগেন কান্ট্রিতে কোনো আত্মীয় স্বজন আছে কিনা, আপনি স্ট্রিক্টলি বলবেন না, আমার কোন রকম কোনো রিলেটিভ ইউরোপের নেই। অনেক সময় হয় যে আপনি বলে ফেলেছেন যে আপনার ইউরোপে রিলেটিভ আছে, আপনার বলার ভঙ্গি বা আপনার ভাব যদি কিনা অ্যাম্বাসি অফিসারের পছন্দ না হয়, সে যদি আপনাকে সন্দেহ করা শুরু করে তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। কারণ অ্যাম্বাসি অফিসার ভাববে যে আপনি আপনার রিলেটিভের সহায়তায় ইউরোপের, সেন্ট্রাল ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারেন, আপনি হয়তো রোমানিয়াতে থাকবেন না। তো সব থেকে সেফ উত্তর হলো যে আমার কোন রকম কোনো রিলেটিভ বা আমার কোনো পরিচিত কেউ ইউরোপে নেই। আপনাকে যে প্রশ্নই করুক না কেন, আপনি যদি সেই প্রশ্ন না বোঝেন তাহলে রেসপেক্টলি বলবেন, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন ফর মি। অর্থাৎ আপনি কি আমার জন্য আরেকবার প্রশ্নটি বলবেন। খুব সুন্দরভাবে নম্রতার সাথে আপনি যদি জিজ্ঞেস করেন, অ্যাম্বাসি অফিসার হয়তোবা আপনার জন্য তার সেই প্রশ্নের প্যাটার্ন কিছুটা সহজ করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি প্রশ্ন না বোঝেন, উল্টাপাল্টা আনসার করেন, সেটা কিন্তু খুব খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট করবে এবং এই কারণেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। ওকে, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন, হতে পারে এমনটা যে আপনি যে সব প্রশ্নের উত্তর জানবেন এমনটা নয়, তাহলে আপনি খুব পোলাইটলি বলবেন আই ক্যান নট রিমেম্বার দ্য আনসার অ্যাট দিস টাইম। তাহলে অ্যাম্বাসি অফিসার আপনার উপর কিন্তু সন্তুষ্ট থাকবেন। এরপর আমি কথা বলবো আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে। সব থেকে ভাইটাল পার্ট, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, এইটা বিষয়টাকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মগুলো আমরা যখন ফিল আপ করি বা অন্য কাউকে দিয়ে ফিল আপ করাই বা এমন একজনকে দিয়ে ফিল আপ করাই যার এই ব্যাপারে কোনো রকম কোনো ধারণাই নেই বা কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই, তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি ভুল হতে পারে। আর ভিসা অ্যাপ্লিকেশনে ভুল হওয়া মানে আপনি নিশ্চিত থাকুন আপনি ভিসা পাচ্ছেন না। তাই ভিসা অ্যাপ্লিকেশনটা যখন ফিল আপ করবেন খুব সুন্দরভাবে চেক করবেন যেন কোনো প্রকার ভুল না থাকে বা ইনফরমেশনাল কোনো রকম কোনো গ্যাপ না থাকে। কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকলে অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নিন, বা আমাদের কনসালটেন্সির মাধ্যমে রোমানিয়ার যে কাউন্সিলর রয়েছে তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি তারা আপনাকে সার্বিক সহযোগিতা করবে। তো
তবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের অল ইনফরমেশন সম্পর্কে ধারণা রাখতে হবে, তা না হলে অনেক প্রশ্নের উত্তর দিয়ে আপনি দিতে পারবেন না। ধরুন যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে দিয়েছে, সে ডকুমেন্টসে কোনো এক জায়গায় আপনার অ্যাড্রেসটি একরকম লিখলো, আর আপনি যখন অ্যাম্বাসিতে ইন্টারভিউ ফেস করছেন তখন আপনি সেই অ্যাড্রেসটি অন্যভাবে বললেন, তখন কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে। অর্থাৎ আপনার যে এম্বাসি অফিসার রয়েছেন বা যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন উনি কিন্তু আপনাকে সন্দেহ করবেন এবং আপনার এই কারণেও ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। আমরা এমন কোনো আচরণ বা এমন কোনো উত্তর দিব না যেটা এম্বাসি অফিসার কনফিউজ হয়ে যায়, সবসময় বুঝে উত্তর দিতে হবে। এরপরে এসে আমরা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। দেখুন অনেকগুলো কনসালটেন্সি ফার্ম আছে যারা বলে যে তোমাদের বা আপনাদের ব্যাংক সলভেন্সি বা স্টেটমেন্ট আমরা করে দিব। ওয়েল, এটা কি আদৌ সম্ভব? একটা কথা ভাবুন, আপনার বাবার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনি সেই ব্যাংকে গিয়ে যদি বলেন যে আপনার বাবার একটা স্টেটমেন্ট দরকার, আপনার বাবার পারমিশন ছাড়া কি আপনাকে স্টেটমেন্ট দিবে? কখনোই দিবে না। তার মানে হচ্ছে যে কনসালটেন্সি ফার্ম আপনাকে বলছে যে আমরা করে দিব, আসলে এভাবে করা যায় না। আর বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট কোনোভাবেই ফেক তৈরি করে নিয়ে অ্যাম্বাসিতে যাওয়া মোটেও ঠিক না, কারণ আপনি অ্যাম্বাসিতে যে কোনো সময় আপনার এই ফেক ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ধরা পড়তে পারেন। আর অ্যাম্বাসি অফিসাররা আপনার আমার থেকে অনেক বেশি চালাক, তো চেষ্টা করবেন সবসময় আসল ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাওয়ার জন্য। অনেকে ব্যাংক স্টেটমেন্ট ডুপ্লিকেট দেয় বলে এখন কিন্তু অ্যাম্বাসি নতুন একটা সিস্টেম চালু করেছে। সেটা হচ্ছে আপনি যে ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট দিবেন সেই ব্যাংকের অফিসিয়াল মেইল থেকে আপনার একটা মেইল সেন্ড করতে হবে, যেখানে আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সাথে অন্যান্য ব্যাংকিং ইনফরমেশন থাকতে হবে। তো ভুল করেও কখনোই চেষ্টা করবেন না যেন কোনো ফেক ডকুমেন্টস নিয়ে অ্যাম্বাসি ফেস করতে। এরপরে চলে এসে আমরা অ্যাম্বাসি ইন্টারভিউ নিয়ে কিছু কথা বলার জন্য আর কি। ইন্টারভিউর জন্য আপনার ন্যূনতম কোনো প্রিপারেশন না থাকাটাও কিন্তু ভিসা রিজেকশন হওয়ার একটা বিশেষ কারণ হতে পারে। ইংরেজিতে আপনি যতই পারদর্শী হন না কেন, অ্যাম্বাসি অফিসার আপনাকে যে প্রশ্নগুলো করবে সেই সম্পর্কে আপনার যদি আগে থেকেই ছোটোখাটো একটা ধারণা না থাকে এবং সেই প্রশ্ন শুনে যদি আপনি অবাক দৃষ্টে তাকিয়ে থাকেন এবং পরক্ষণেই ভেবেচিন্তে আপনি যদি উত্তরটা দেন, ব্যাপারটা কিন্তু অ্যাম্বাসি অফিসার বুঝতে পারবে যে আপনি ইন্টারভিউয়ের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নন। সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। সিনসিয়ারিটি দেখানো, রেসপেক্ট দেখানো, এগুলো অ্যাম্বাসি ইন্টারভিউর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তাই ইন্টারভিউ দেওয়ার আগে আমি রিকোয়েস্ট করছি অন্তত নিজেকে বেশ ভালো করে প্রস্তুত করে নিন। প্রত্যেকটা অ্যাম্বাসি অফিসার একজন প্রোডাক্টিভ মানুষ পছন্দ করে, অর্থাৎ কনফিডেন্সের সাথে উত্তর দিন, কোনো নেগেটিভ উত্তর না দেওয়াই ভালো। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, ধরুন আপনি অ্যাম্বাসিতে গেলে আপনি বলছেন যে আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট কিন্তু আমি আবার ব্যাচেলর করব, অথবা আমি মাস্টার্সের স্টুডেন্ট, আমি আবার মাস্টার্সের জন্য রিঅ্যাপ্লাই করেছি। তখন এই বিষয়টা যদি কোনোরকম কোনো এক্সপ্লানেশন ছাড়া আপনি বলেন তাহলে কিন্তু এটা নেগেটিভ একটা ইস্যুজ হয়ে যাবে। মানে তখন অ্যাম্বাসি অফিসার বুঝবে আপনি একজন আনপ্রোডাক্টিভভাবে এই 3 বছর নষ্ট করেছেন, আপনার ফিউচার নিয়ে কোনোরকম কোনো প্ল্যানই নেই। তো যে ব্যক্তির ফিউচার নিয়ে প্ল্যান নেই তাকে আসলে ভিসা দেওয়ার মানেই হয় না। সো সুতরাং আপনি যখন অ্যাম্বাসিতে কোনো কিছু বলবেন তখন চেষ্টা করুন সেটা যেন গোছানো হয়, আপনার গ্যাপ এক্সপ্লানেশনটা বা ফিউচার প্ল্যানটা যেন সুন্দরভাবে আপনি এক্সপ্লেইন করতে পারেন। আরও একটা বিশেষ কারণ হতে পারে কিন্তু আপনার ভিসা রিজেকশনের, সেটা হচ্ছে অ্যাম্বাসিতে লেট করে ইন্টারভিউ দিতে যাওয়া। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি যখনই অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনি চেষ্টা করবেন আগেই আপনার ইন্টারভিউটা দিয়ে দিতে। আর একটা বিষয় হলো, আপনি বাংলাদেশের যে বিষয়ে বা যে সাবজেক্ট বা যে গ্রুপে লেখাপড়া করেছেন চেষ্টা করবেন রোমানিয়ার ইউনিভার্সিটিতে সেই সেম সাবজেক্ট নিতে, তাহলে কিন্তু আপনার ভিসা ইন্টারভিউ অনেকটা সহজ হবে। এরপরে হলো আপনি যে সিটিতে যাচ্ছেন, যে শহরে আপনি থাকবেন সেই শহর সম্পর্কে, সেখানকার মুদ্রা সম্পর্কেও কিন্তু আপনার ধারণা থাকতে হবে। এবং অ্যাম্বাসি অফিসারকে রোমানিয়ার কিছু সুন্দর জায়গার নাম যদি উনি জিজ্ঞেস করেন, মুদ্রার নাম, এগুলো কিন্তু আপনাকে বলতে হবে। সুতরাং এই বিষয়গুলো আপনাকে জেনে রাখাটা ভালো। রোমানিয়ার জীবনযাত্রা সম্পর্কেও কিছুটা ধারণা থাকতে হবে। মনে রাখবেন আপনি যতটা জানবেন সেটা আপনার কনফিডেন্স লেভেল ততটা বুস্ট করবে ওই ছোট ছোট প্রশ্নগুলোর আনসার করার জন্য। যদি আপনি কোনো কিছু না পারেন
তবে খুব সুন্দরভাবে ভদ্রভাবে বলবেন যে আই এম এক্সট্রিমলি সরি স্যার, রাইট নাও আই ক্যান নট রিমেম্বার দিস আনসার, অর্থাৎ আমি দুঃখিত স্যার, এই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তরটি আমি মনে করতে পারছি না। এবার কথা বলবো ডকুমেন্টেশন নিয়ে, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনাকে তৈরি করতে হবে এবং এই ডকুমেন্টসগুলো আপনি কিভাবে অ্যাম্বাসিতে নিয়ে যাবেন। আপনার যে অ্যাম্বাসি ডকুমেন্টসগুলো রয়েছে যেগুলো আপনি অ্যাম্বাসিতে সাবমিট করবেন সেগুলো খুব ঠিকভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিয়ে যাবেন এবং সেটা খুব জরুরি। অর্থাৎ অ্যাম্বাসি অফিসার যখন আপনার কাছে ডকুমেন্ট চাইবে আপনি এলোপাথারিভাবে দিবেন, সেটাও কিন্তু আপনাকে আনপ্রফেশনাল প্রুফ করবে। সো চেষ্টা করবেন আগে থেকেই আপনার ডকুমেন্টসগুলো সুন্দর করে অ্যাম্বাসির যে চেকলিস্ট আছে সেটা ধরে গুছিয়ে নিয়ে যাওয়ার আর কি। যেমন পুলিশ ক্লিয়ারেন্স, ইন্স্যুরেন্স, অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনি নিজেই ভেরিফিকেশন করে নিয়ে যাবেন। আপনার ডকুমেন্ট সম্পর্কে আপনার যতটা কনফিডেন্ট থাকবে আপনার ভিসা ইন্টারভিউ কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি যে কথাগুলো বললাম এগুলো মূলত হচ্ছে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কারণ। এগুলো যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন যে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক বেড়ে গিয়েছে। বেস্ট অফ লাক ফর দিস সিজন। যারা এবছর রোমানিয়ান অ্যাম্বাসিতে যাচ্ছেন স্টুডেন্ট ভিসার জন্য, আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টের যেন ভিসা হয় এবং আমি চেষ্টা করব আমাদের আপনাদেরকে পরবর্তী যে ভিডিও সেই ভিডিওটিতে অ্যাম্বাসিতে কী কী ধরনের প্রশ্ন করে বা কী ধরনের প্রশ্ন করতে পারে এটা নিয়ে আর একটা ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওটিতে। আর সুইফট কনসালটেন্সির পক্ষ থেকে সকলকে স্বাগতম। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।